স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর পূর্বাচলে চলছে মঞ্চ তৈরির কাজ। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। বিএনপির আশা 50 লাখের বেশি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন তারেক রহমান। মঞ্চ প্রায় প্রস্তুত, অপেক্ষা কিছু মুহূর্তের। বিএনপি নেতাকর্মীরা অধীর প্রতীক্ষায় অপেক্ষা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশে ফেরার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঠিক পূর্বাচলের এই মঞ্চে মানুষের ভালোবাসায় সিক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের নানা বিভাজন দূর করে গণতন্ত্র উত্তরণের পথকে এগিয়ে নিয়ে যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। তারেক রহমানকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিমানবন্দর থেকে কুড়িল হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে 300 ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। 48 বাই 36 ফুট, মঞ্চের উচ্চতা 8 ফুট। থাকবে এলইডি স্ক্রিন, টিভি। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। এলাকা জুড়ে মোড়ে মোড়ে বসানো হচ্ছে নিরাপত্তা চৌকি। থাকবে 1000-এর বেশি সিসি ক্যামেরা। রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় করা মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় সেনাবাহিনীকে। মঞ্চের সামনে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। সারা বাংলাদেশ থেকে লোকজন আজকে অপেক্ষা করছে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। কখন ঢাকায় আসবে, কখন নেতার সাথে দেখা হবে, নেতারে দেখবো, সেই অপেক্ষায় আছি আমরা। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। আগামী নতুন সকালের উদয়ের জন্যই আমরা সারা দেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছি তারেক রহমানের দিকে। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। বাবা, নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে 25 ডিসেম্বর 10টি রুটে 20টি স্পেশাল ট্রেন ভাড়া করেছে বিএনপি। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পর তারেক রহমান যাবেন এভার কেয়ার হাসপাতালে। এরপর যাবেন গুলশান এভিনিউয়ের বাসায়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে 300 ফিট এলাকায়। সেখানে আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্লাবনী, কর্মসূচি কেমন চলছে, সেখানে কাজ কতদূর এগিয়েছে এবং নেতাকর্মীরা কি বলছেন? নুজহাত, আমি ঠিক মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এবং মঞ্চের কাজ আমি আপনাকে বলতে পারি যে মোটামুটি 70% পর্যন্ত এগিয়েছে। এখন সিঁড়ির কাজ বাকি চলছে, যেটা দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুত হয়েছে। শুধুমাত্র এখন অপেক্ষা, বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে দেশে ফিরবেন। আগামীকাল সকাল 11:55 তার আসলে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা আছে এবং ওইখান থেকেই তিনি কিন্তু আসলে সরাসরি 300 ফিটের এই রাস্তা ধরে আসবেন এবং তার মা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তিনি সেখানে তার মার সাথে সাক্ষাৎ করতে যাবেন। তার আগে তার জন্য এখানে প্রস্তুত করা হয়েছে গণসংবর্ধনা দেওয়ার জন্য, যেখানে একটা মঞ্চ আমরা দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে এবং সেখানে এই মঞ্চে আসলে তাকে স্বাগত জানাতে বা সংবর্ধনা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মী আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কবে এসেছেন? ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে। আমি আসছি কক্সবাজার থেকে, সুদূর কক্সবাজার থেকে আসছি। আমি কালকে আসছি, আসার পরে এখানে হোটেলের মধ্যে অবস্থান নিয়েছি। আমরা বিগত 17টা বছর আমাদের নেতাকে এই আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার নির্বাসিত জীবনযাপন করার জন্য বাধ্য করছে। আজকে আমরা তো আর ঘরে থাকতে পারি না।
আমরা শুনছিলাম নেতাকর্মীরা আসছেন। আপনি আসলে কোথা থেকে এসেছেন এবং কবে এসেছেন, কোথায় থাকছেন? আমি কাজী মোহাম্মদ ইলিয়াস, আমি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগাইনন থেকে এসেছি। আমার ছোটবেলা থেকে আমি বিএনপির পরিবারকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ভালোবাসি এবং আমি সোমবার দিন এই ঢাকায় আসছি তাকে এক নজর দেখার জন্য, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমার এবং আরেকটা কথা বলি আপনাকে, আমার 26 তারিখে সরকারি একটা ইন্টারভিউ আছে, আমি সে পরীক্ষাও দিব না। আমি তাকে এত ভালোবাসি, তার পরিবারকে, তাকে দেখার জন্য আমি এক নজর আমি এখানে আজকে 3 দিন যাবৎ এই মঞ্চের সামনে আছি এবং সারা বাংলাদেশের এমন জনপ্রিয় নেতা, সারা বাংলাদেশের না সারা বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের জনাব তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমার ইন্টারভিউ কার্ড। আসলে আমরা শুনতেছিলাম যে আসলে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা কিন্তু খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। নুজহাত, নেতাকর্মীদের উচ্ছ্বাস আসলে আমি দেখাচ্ছিলাম। আমার কাছে পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এই ছিল। প্লাবনী, ধন্যবাদ আপনাকে। চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি। যে কোনো সময় তার নিয়োগের গ্যাজেট প্রকাশিত হবে বলে জানা গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু জ্যেষ্ঠতা নয়, সততা, দেশপ্রেম এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন কিনা তাও বিবেচনায় নেওয়া হতে পারে নিয়োগের ক্ষেত্রে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ 2024 সালের 11 আগস্ট দায়িত্ব নেন। 67 বছর বয়সে সংবিধান অনুযায়ী 27 ডিসেম্বর অবসরে যাবেন তিনি। ফলে এখন শুধু বিচার বিভাগের শীর্ষ পদে পরিবর্তনের অপেক্ষা। এরই মধ্যে আলোচনা তুঙ্গে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মধ্য থেকে একজনের নামই 26তম প্রধান বিচারপতি হিসেবে বিবেচিত হতে পারেন বলে মনে করছেন এই আইনজীবী। প্রক্রিয়াটা হলো, আমরা সাধারণত দেখে এসেছি অ্যাপিলেট ডিভিশনের বয়োজ্যেষ্ঠ যিনি জ্যেষ্ঠ বিচারপতি উনি নিয়োগ পান। বাট বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লিখিত মানদণ্ড নেই। এই সুযোগে অতীতে একাধিকবার জ্যেষ্ঠতা উপেক্ষা করে নিয়োগ দেয়া হয়েছে, যা নিয়ে সমালোচনা হয়েছে আইনাঙ্গনে। এ কারণে এবারও প্রশ্ন উঠছে, জ্যেষ্ঠতা মানা হবে নাকি ব্যতিক্রম ঘটবে। গত বেশ কয়েক যুগ ধরে দলীয় বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হতো, যাতে যেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকে সে যাতে এই বিচার বিভাগকে ব্যবহার করতে পারে। তার ক্ষমতা বৈধকরণে হোক, তার ক্ষমতা দীর্ঘায়নে হোক, অথবা সে যদি কাউকে শায়েস্তা করতে চায়, সেই বিবেচনায় প্রধান বিচারপতি নিয়োগ হতে আমরা দেখেছি। দেশের বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান ব্যাখ্যা, রাষ্ট্রের রাজনৈতিক ও মানবাধিকার সংশ্লিষ্ট মামলার রায় সবকিছুতে প্রধান বিচারপতির নেতৃত্ব নির্ধারণ করে বিচার বিভাগের ভবিষ্যৎ পথ চলা। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপটে এই নিয়োগকে দেখা হচ্ছে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে। সেই দিক থেকে আমাদের এই যে সেই সেটআপে আমি মনে করি এখানে অনেক সৎ আছেন এবং এই সেটআপে অনেক আমাদের হাইকোর্টের থেকে যারা গিয়েছেন তাদের অনেক সুনাম আছে। ওনারা কোনো চেহারা দেখে বিচার করেন না, ওনারা নেপোটিজম করেন না, ওনারা পলিটিক্যাল হাইয়াবসদেরকে বিবেচনায় নেন না, এরকম শোনা যাচ্ছে আছে। এবং যিনি হবেন বলে আকাশে বাতাসে আছে, আমি মনে করি একটা রাইট পারসন প্রধান বিচারপতি হবে। বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আশফাকুল ইসলাম। এরপর রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সব ঠিক থাকলে এই দুজনের মধ্যে একজন হতে পারেন পরবর্তী প্রধান বিচারপতি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জেকে বসেছে শীত, রাতভর ঝরছে কুয়াশা, ভিজে থাকছে রাস্তাঘাট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা।
সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন যমুনা পাড়ের মানুষেরা। অনেকেই কাজে বের হতে পারছেন না। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির ঘরে অবস্থান করছে। নওগাঁয় দুষ্প্রাপ্য একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে পত্নীতলা ব্যাটালিয়ন 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মামুন জানান, নলপুকুর বুরল দিঘি এলাকায় স্থানীয়রা দিঘি খনন করার সময় একটি দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের মূর্তি দেখতে পায়। একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির ওজন 27 কেজি। বিজিবি জানিয়েছে, কোষ্ঠী পাথরের মূর্তিটির দাম প্রায় 15 কোটি টাকার বেশি। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ফেরার পথে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল হাদাদ সহ 8 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা ও 3 জন ক্রু ছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত 8:52 আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের 42 মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে উড়োজাহাজটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভার্স্ক থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে ইউক্রেন। এতে করে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এই শহরটি হারালো ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, সৈন্যদের জীবন রক্ষা এবং ইউনিটের যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে পিছু হটতে বাধ্য হয়েছেন ইউক্রেনীয় সেনারা। সিভার্স্ক দখল করার ফলে রাশিয়া এখন দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোরস্কের কাছে পৌঁছে গেল। এই দুটি শহরকে ইউক্রেনের শেষ শক্তিশালী ঘাঁটি বা দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে মঙ্গলবার ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান, কিয়েভ সহ দেশটির বিভিন্ন জায়গায় রাতভর 635টি ড্রোন ও 38টি মিসাইল দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশু সহ অন্তত 3 জন নিহত হয়েছে। সোমবার মস্কোতে গাড়ি বোমা হামলায় এক জেনারেল নিহতের পরই এই হামলা চালায় রাশিয়া। দীর্ঘ 8 বছর পর বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ রাজশাহী। দ্বাদশ আসর উদ্বোধনের সুযোগকে স্মরণীয় করে রাখার প্রস্তুতি চলছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ বিপিএল এর দ্বাদশ আসর বসছে শুক্রবার। 6টি দল মাঠের লড়াইয়ে শামিল হবে চায়ের শহর সিলেটে। সুরমা নদীর পারে দলগুলো মাঠের প্রস্তুতি শুরু করেছে জোরে সোরে। দীর্ঘ বিরতির পর বিপিএল উদ্বোধনী আয়োজনে দায়িত্ব পাওয়া সিলেটের জন্য বড় প্রাপ্তি। গ্যালারি ভেদে টিকিটের দাম 200 টাকা থেকে 2000 টাকা। অনলাইনে টিকিট বিক্রি নিয়ে আছে ভক্তদের অভিযোগ। দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি, তবে সেক্ষেত্রে টিকিট নিয়ে কিছু ঝামেলা পোহাতে হয়। সিলেটের মানুষের স্পোর্টসের যে ক্রেজ, সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি মনে করবো যে আলাদা। খেলাধুলার প্রতি আমাদের সবসময় আগ্রহ, বিপিএলের প্রতি আর একটু বেশি থাকে, স্টেডিয়ামের খেলা দেখার প্রতি আর একটু বেশি থাকে। প্রথম ম্যাচে 26 ডিসেম্বর স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। লাক্কাতুরা স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের মাঠ প্রস্তুত আছে, রিসেন্টলি এনসিএল হয়ে গিয়েছে, মাঠ প্রস্তুত আছে এবং উইকেটগুলো খুব ভালো অবস্থায় আছে। আশা করছি এখানে প্রচুর রান হবে, দর্শকরা যেটা চান, এবং ছোটখাটো কিছু মেইনটেনেন্সের কাজ চলমান আছে, এগুলো আসলে শেষ হয়ে যাবে। বিপিএল কে নতুন করে আমেজ পূর্ণ করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। গুরুত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারি ব্যবস্থাপনায়। বিগত দিনগুলোতে যে সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এইবার যেন আরেকটু বেটার হয়, কিছু জায়গায় যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি। প্রত্যেকটা বাহিনীর থেকেই একটু এনহান্স সিকিউরিটি, একটা হইল সিকিউরিটি সিস্টেম রিলেটেড জিনিসগুলো থাকবে এনহান্সড, আরেকটা একই সাথে নাম্বারস, কোয়ান্টিটি বা রিসোর্সেসও বেশি থাকবে। এটা প্রত্যেকটা সেগমেন্ট থেকেই থাকবে। আমরা কিছু কিছু জায়গায়, যেমন গতবার ভলান্টিয়ার দিয়ে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম গতবার বা তার আগের বার করতে, এইবার সেইখানে বিএনসিসির লোক বেশি থাকবে।
বড় তারকাদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মাঠে ফিরবে বিপিএল, এমন আশা করছেন ক্রিকেট প্রেমীরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ভারতের বিপক্ষে আসন্ন টি-20 এবং ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার, ওয়ানডে দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। 11 জানুয়ারি থেকে শুরু হবে ভারত নিউজিল্যান্ড 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 21 জানুয়ারি শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ, যা মূলত আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ। একদিনের সিরিজে ব্রেসওয়েলের নেতৃত্বে দলে রয়েছেন 15 জন। টি-20 দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। টি-20 সিরিজে স্যান্টনারের নেতৃত্বে 15 জনের যে দল ভারত সফরে আসবে, সেই দলই বিশ্বকাপ খেলবে। ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসের। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবটিকে ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এবার তা থেকে মুক্তি মিলছে সৌদি প্রো লিগের ক্লাবটির। আল নাসেরের ওপর এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে দেওয়া হয়েছে এবং মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ক্লাবটি ফিফার শাস্তির মুখোমুখি হয়েছিল খেলোয়াড়ের ট্রান্সফারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে একটি পুরনো আর্থিক ঝামেলায় জড়িয়ে। সৌদি আরবের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তোকে দলে নেয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় আল নাসেরকে শাস্তি দেওয়া হয়। আল নাসেরের কাছ থেকে 2025 সালের 31 অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির 90 লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটি নির্ধারিত সময়ে পরিশোধ না করায় আল নাসেরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ফিফা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।